দর্শক, আমরা আজকের পর্ব সাজিয়েছি জ্বালানি খাত নিয়ে, বিশেষ করে সার কারখানায় গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব এবং তাতে সার্বিকভাবে অর্থনীতির উপর কি প্রভাব পড়বে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সম্প্রতি নানা খবরের শিরোনাম যেমন আমরা দেখেছি যে নতুন শিল্প কারখানার জন্য গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। এছাড়া গ্যাস চালিত যে বিদ্যুৎ কেন্দ্র, সেখানে গ্রাহকদের বাড়তি টাকা গুনতে হবে বলে খবরের শিরোনাম হয়েছে। সার কারখানায় গ্যাসের দাম এখন পর্যন্ত জানা মতে 83% বাড়ানো হয়েছে। এই সার্বিক বিষয় নিয়ে আজকের আলোচনা সাজিয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেনকে। ডক্টর ইজাজ হোসেন, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সার কারখানায় গ্যাসের দাম 83% বেড়ে যাওয়ার নিঃসন্দেহে এটা কৃষির উৎপাদন এবং খাদ্য নিরাপত্তার উপর বেশ চাপ তৈরি করবে, আপনি কি মনে করছেন? অবশ্যই এটা চাপ তৈরি করবে, তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা সুনির্দিষ্ট পলিসি দরকার যে আমরা কোন কোন খাতকে আমরা প্রাধান্য দেব গ্যাসের জন্য, গ্যাস সাপ্লাই। কারণ আমরা এখন যেই অবস্থায় এসে গেছি, আমাদের এখন দুই রকমের গ্যাস। একটা হচ্ছে নিজস্ব গ্যাস, যেটাকে আমরা লেগেসি বলি, লেগেসি গ্যাস। আরেকটা হচ্ছে আমদানিকৃত এলএনজি। এখন আমাদের দেশে যেটা তারা সিদ্ধান্ত নিয়েছে, এটাকে একটা মিক্সড, দুটাকে সংমিশ্রণ করে একটা দাম নির্ধারণ করে তারা এগিয়ে যাচ্ছে। আবার অনেক দেশে করেছে কি, তারা আমাদের নিজস্ব যেই গ্যাসটা লেগেসি গ্যাস, সেটাকে কোনো কোনো ইম্পর্টেন্ট খাতে তারা হয়তো ব্যবহার করছে। যেরকম সেই খাতটা আমাদের হচ্ছে সার কারখানা, সারের জন্য। কারণ এটার সাথে আমাদের এগ্রিকালচার, ফুড সিকিউরিটি সব কিছু কানেক্টেড। তো আমি এইভাবে জিনিসটা বলবো যে নীতি নির্ধারকদের, যে আপনাদেরকে কোনো না কোনোভাবে তো এখানে আপনাকে তো ভর্তুকি দিতেই হবে। কারণ যেই দাম হবে এখন সারের, এই দাম বাড়াবার পরে সেই দামে তো আপনি কৃষককে দিতে পারছেন না, দিতে চান না একটা পলিসি মতো দেশের। সো আপনাকে যদি আপনি এখানে বাড়িয়ে দেন, তাহলে স্বাভাবিকভাবে সারের দাম বেড়ে যাবে। তখন আপনাকে এখান থেকে নিয়ে কিনে সাবসিডি দিয়ে আপনাকে কৃষককে দিতে হবে। আগে যেটা সাবসিডিটা হিডেন ছিল এখানে, যে আমাদের নিজস্ব গ্যাস থেকে এই সাবসিডিটা আসছে। তো এটা অ্যাকচুয়ালি ইকোনমিস্টরাই বেটার বলতে পারবে যে কোনটা বেটার হয় দেশের জন্য। তো এক গ্রুপ অফ ইকোনমিস্ট বলে যে সাবসিডি শুড বি ডাইরেক্ট, নট ইনডাইরেক্ট। হ্যাঁ, তার মানে তারা যখন এখান থেকে নিয়ে দেবে কৃষককে, ওই জায়গায় সাবসিডি দিলে ক্লিয়ার হবে যে কাকে দিচ্ছে এবং কে পাচ্ছে। আর এইখানে দিলে যেটা হবে, এইটা এনার্জি সেক্টরকে আর পেট্রো বাংলাকে দুর্বল করে দিচ্ছিল। ঠিক আছে? তো তাহলে এখন যেটা হবে, পেট্রো বাংলা হ্যাপি থাকবে, কারণ তারা গ্যাসের দামটা পাচ্ছে। কিন্তু যারা গ্যাসটা ব্যবহার করে সার বানাচ্ছে, তাদের একটা অসুবিধা হবে, এবং যারা সারটাকে ফার্মারের কাছে দেবে তাদেরও অসুবিধা হবে। যে কোনো একজনের অসুবিধা হবে, আর দুজনেরই অসুবিধা হতে পারে। তো এইটা আমি মনে করি যে আরেকটু হায়ার লেভেলে দেশে এগুলা বিশ্লেষণ করে এগুলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। হ্যাঁ, হুট করে এনার্জি মিনিস্ট্রি ডিসিশন নেওয়া উচিত না। বাট হয়তো তাদের মধ্যে কিছু আলাপ হয়েছে। হ্যাঁ, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে হয়তো বলেছে যে তোমরা এগুলাকে ইয়ে করো, যে আমরা চাই না যে এনার্জি সেক্টরে কোনো ভর্তুকি থাকুক। কারণ আপনি বলছেন যে এই ভর্তুকি যে দিতে চায় না, বা এটা দীর্ঘমেয়াদে সরকার দিতে চাইবে না বলে তারা এটা নিশ্চিত করতে চাচ্ছেন, বা এরকম একটা বার্তা দিতে চাচ্ছেন। আচ্ছা, সংশ্লিষ্ট বিভাগ সরকারের তারা বলছেন যে গ্যাসের দাম বাড়লেও কৃষক পর্যায়ে সারের দাম বাড়বে না বলে তারা মনে করছেন। এটা আমরা এর আগেও এরকম ঘোষণা দেখেছি। তার মানে সরকারকে তো ভর্তুকি যা ইতিমধ্যে দিচ্ছে তার থেকে আরও বাড়তি ভর্তুকি দিতে যেতে হচ্ছে। এটা কি দীর্ঘমেয়াদে সরকারের জন্য এই চাপটা বয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে? এখন কথা হচ্ছে যে আমরা এইভাবেই চলেছি আমাদের দেশে এটা, কারণ আমরা কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি আনতে পারি নাই। যেটা আনতে পারলে তাহলে কিন্তু আমরা কৃষিক্ষেত্রেও এই যেটাকে আমরা এই ক্যাপিটালিস্ট মডেল আর বিজনেস মডেলটাকে অ্যাপ্লাই করতে পারতাম। হ্যাঁ, সো এবং অন্যান্য অনেক দেশেই কিন্তু কৃষি ক্ষেত্রে ইয়ে দেয়, সাবসিডি দেয়া হয়, ইন্ডিয়ায় দেয়া হয় অনেকখানে। তো এখন কথা হচ্ছে যে কৃষক যদি ন্যায্য মূল্য পেত সব কিছুর,
হ্যাঁ, যেটা কথা আমরা বারবার বলি, পেপারে লেখালেখি হয় কিন্তু করা হয় না, তাহলে কিন্তু তাদের এটা অসুবিধা হতো না। তারাও তো বলে যে তারা যেহেতু আমরা ওইখানে কন্ট্রোল করতে পারি, তা আমি মনে করি যে ইকোনমিটার টপ টু বটম যদি আমরা একটু স্টাডি করে সবখানে যদি এটা ঠিক করতে পারতাম তাহলে আমাদের এটা ভালো হতো। তা না হলে যেটা হবে যে এই সাবসিডি না দিলে কৃষক সার্ভাইভ করতে পারবে না। কারণ এখন যেটা হয়ে গেছে, আমাদের জমির উর্বরতা কমে যাচ্ছে। তার মানে ফার্টিলাইজারটা সাংঘাতিক ইম্পর্টেন্ট, মানে ওইটাই অ্যাকচুয়ালি আমি বলতে পারি ফসলের সাথে কানেকশন করতে পারি। হ্যাঁ, পানি, সার, এই কয়েকটা জিনিসেই আমাদেরকে ফসলটা দিচ্ছে। ওটা সরিয়ে দিলে এগুলা পাবো না। আগে যেটা ছিল অনেক আগে, সেটাও ছিল জমি আমাদেরকে দিত, কিন্তু সেই জমির আর উর্বরতা নাই। সো এখন কথা হচ্ছে সেই জমিতে এই সারটা যেতেই হবে। এবং এখন তো পেস্টিসাইডও হয়, হ্যাঁ, কীটনাশক যেগুলো জিনিস, ওগুলো না দিলেও এগ্রিকালচার সাস্টেন করা যায় না। সো এইটা একটা, আমি মনে করি যে সাবসিডি এখন যেটা করেছে সরকার, ইট ইজ ওকে, মানে ডাইরেক্ট এটা করে দিচ্ছে। তাহলে যেটা হবে, তাহলে আমরা পেট্রো বাংলাকে তাহলে অসুস্থ একটা প্রতিষ্ঠানে পরিণত হবে না আর কি। হ্যাঁ, যদিও এখন আগে যেটা ছিল ফার্টিলাইজারের জন্য যতটুকু গ্যাস দিত সেটা একটা প্রায় 25%-এর মতো, এখন কমে এটা 6%-এ চলে এসছে। এটা পেট্রো বাংলার জন্য ওই সেন্সে অত ইয়ে করে। আরেকটা জিনিস করা যায়, বাট সেটা হচ্ছে যে অনেক দেশে যেটা করে, এটাকে ক্রস সাবসিডি বলি আমরা। যদি মনে করি কোনো একটা সেক্টরে বাড়িয়ে এখানে কম রাখতে পারি, এটাও করা যায়। কিন্তু কথা হচ্ছে যে আমাদের সবগুলোই সেক্টর, তো দেখেন আমাদের সবগুলো সেক্টরই একটা অসুস্থ অবস্থায় চলে গেছে। এই প্রবলেমটা আমরা ক্রিয়েট করেছি 20-30 বছরের। আমরা যদি প্রথম থেকেই মনে করতাম যে গ্যাসটা একটা স্কেয়ার্স রিসোর্স, এটাকে অপচয় করা যাবে না, এটা যদি আগের থেকেই আমরা এটা আরম্ভ করতাম ধীরে ধীরে, তাহলে কিন্তু সবাই অভ্যস্ত থাকতো। তাহলে গত 30 বছরের যে কথা বলছেন, তাহলে কি আপনি বলতে চান বা মনে করেন যে বাংলাদেশের আমাদের জ্বালানি নীতিতে সংকট রয়েছে, বা সেই জায়গায় যে পরিকল্পনা হওয়ার কথা ছিল সেটা ঠিকভাবে এগোয়নি? অবশ্যই। এবং এইটার গুরুত্ব এখন আমরা ফিল করছি, কারণ আমাদের দেশ ফুরিয়ে আসে, আমাদের গ্যাস ফুরিয়ে আসছে। যতদিন পর্যন্ত আমাদের কোনো ইম্পোর্টের কোনো প্রশ্ন ছিল না, হ্যাঁ, 2005 পর্যন্ত, 10 পর্যন্ত কোনো ছিল না। বরঞ্চ আমরা বলতে পারি আমাদের হাতে এমন অ্যামাউন্ট অফ গ্যাস ছিল যে তখন একটা বিতর্ক উঠেছিল যে আমরা গ্যাস এক্সপোর্ট করব। হ্যাঁ, সেই কথাগুলো এসেছিল, ওই অ্যামাউন্ট অফ গ্যাস আমাদের ছিল। সেই অবস্থায় কিন্তু এইসব জিনিসপত্র ভ্যালিড না। কিন্তু তখন থেকেই যদি আমরা এই জিনিসটা করে রাখতাম যে আমরা ধীরে ধীরে গ্যাসের দাম বাড়িয়ে এমন একটা জায়গায় রাখতাম যাতে এই সমস্যাটা হতো না। এবং কম রাখার কারণেই কিন্তু আমাদের অনেক রকম মানে অপচয়ের দিকে আমরা চলে গেছি। এমনিতেও বাংলাদেশের সারের যে চাহিদা, তাতে করে 80% হচ্ছে আমদানি নির্ভর, বাকি 20% স্থানীয় কারখানায় উৎপাদন করা হয়। তো এর পরবর্তীতে যে ঘোষণা বা যে সিদ্ধান্তের কথা দেখছি যে সার কারখানায় গ্যাসের দাম যদি বাড়ে, তাহলে কি মনে হয় যে এই আমদানি নির্ভরতা আরও বেড়ে যাবে? সেটা কি আসলে মোটের উপর ভালো হয়? এখানে তথ্যে আমি একটু কারেকশন করে দিই। 80% যেটা বলেছেন সেটা হয়তো এখন বর্তমান ক্ষেত্রে এটা কারেক্ট। তার কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ সার কারখানায় গ্যাস পায় না, তারা প্রোডাকশন করতে পারে না। হ্যাঁ, তো তাদের প্রোডাকশনের অর্ধেকেরও কম তারা প্রোডাকশন করে। তারা যদি ফুল সুইংয়ে প্রোডাকশন করতে পারতো তাহলে কিন্তু এত 80 আর 20% হতো না, অনেক বেশি আমরা করতে পারতাম। বাট যাই হোক, বাট আমরা তো কিন্তু অ্যাকচুয়ালি আরেকটা জিনিস, আমরা শুধু ইউরিয়াটাই বেশি করি, অন্যান্য সার আবার ইম্পোর্ট করতে হয়। তো এখন কথা, যেটা ইম্পোর্ট করি সেটার দাম তো অনেক বেশি আমাদের দেশের সারের থেকে। আর সেটা যদি 80 ভাগ হয় তাহলে অ্যাকচুয়ালি এইটার ইম্প্যাক্ট তো খুব কম হবে। হ্যাঁ, তাহলে ভর্তুকি যেটা দিচ্ছে সরকারি, অতটুকুই ভর্তুকি দিতে হবে, তার থেকে অল্প একটু ভর্তুকি দিয়ে এটা ম্যানেজ হবে। হয়তো সেই কথাটাই তারা বলতে চেয়েছে যে এইটার ইম্প্যাক্ট অতখানি সারের দামে পড়বে না, আমাদের হয়তো ভর্তুকি অল্প কিছু বেশি দিতে হবে। কৃষি জমি কমে যাওয়ার কথা বলছিলেন, একই সাথে আমরা যখন বলছি যে খাদ্য নিরাপত্তা বা কৃষি উৎপাদনের উপরে এই চাপটা তৈরি হবে, আমরা এটাও তো দেখেছি যে ছোট এবং প্রান্তিক কৃষক যারা রয়েছেন তারাও দিন দিন নিরুৎসাহিত হয়ে যাচ্ছেন কৃষি উৎপাদনে। সেটাও কি মনে হয় যে এই জ্বালানির নীতির কারণে বা এই বাড়তি
যে খরচের বোঝা, সে কারণে তারা নিরুৎসাহিত হয়ে যাচ্ছেন? সেটা যদি হয় তাহলে কি প্রভাব থাকবে সামনে? না, আপনি যেটা ভালো একটা জিনিস ধরেছেন, দেখেন আমরা তো জ্বালানির সাথে সারের ইয়েটা করলাম, এটা ইনডাইরেক্টলি যে এটা একটা র মেটেরিয়াল সার তৈরি, কিন্তু ডাইরেক্ট যেটা ডিজেল, জি, হ্যাঁ, সেটার কারণে অনেক জায়গায় আমাদের কৃষকরা পারছে না, তারা সব কিছু ম্যানেজ করলেও ওই ইরিগেশনটা ম্যানেজ করতে পারছে না। এখন দেখেন আমাদের কিন্তু সবচেয়ে বড় যে ফসলটা বড় হয়ে গেছে, এটা কিন্তু আগে ছিল না, অনেকেই জানে না, এটা কিন্তু আগে ছিল না। বোরোটার উপরে কেন গেল আমাদের ফার্মাররা? কারণ অন্যান্য সিজনে, হ্যাঁ, বর্ষার জন্য জন্য অনেক ক্ষতি হতো, আর বোরো সিজন যেটা উইন্টারে হয়, এখানে কোনো রকমের ওরকম অনিশ্চয়তা নাই, কিন্তু পানি দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। এবং পানি দেওয়া মানে হলো সেচ, সেচ মানে ডিজেল কিংবা বিদ্যুৎ। তাহলে দেখেন আবার আমরা এনার্জিতে চলে আসছি। সো এনার্জির প্রাইস, এনার্জির পলিসি, এটা আমাদের ফুড সিকিউরিটির সাথে সাংঘাতিকভাবে এখন জড়িত হয়ে গেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে গ্যাসের যে মজুদ রয়েছে সেটা প্রায় শেষের দিকে বা ফুরিয়ে গেছে বলছি না, আমরা একই সাথে দেখেছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে গ্যাস, সেই গ্যাস উত্তোলনের জন্য নানা সময় সরকার পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে বিগত সরকারের সময় আমরা ঘোষণা দেখেছি। দেশের সবচেয়ে বড় যে গ্যাস ক্ষেত্র বিবিএনা, তার উত্তোলনযোগ্য গ্যাস প্রায় এখন শেষ পর্যায়ে। আমরা এটাও দেখেছিলাম যে নতুন কূপের গ্যাস নাই, কিন্তু এটাও বলা হচ্ছে যে 100টা নতুন করে অনুসন্ধান কূপ খননের একটা পরিকল্পনা আমরা ঘোষণা বা এই সংবাদ আমরা দেখেছি, কিন্তু সেই জায়গায় তো দৃশ্যত কোনো অগ্রগতি আমরা দেখছি না। ধন্যবাদ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসে দাঁড়িয়েছে আমাদের দেশের জন্য, যে আমরা অনেক দিন ধরে অনেক রকম বিতর্ক চলছে, আমাদের কতখানি মজুদ আছে, যাচ্ছে, এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এর আগের সরকার অবহেলা করেছে, অনেক দিন অবহেলা করেছে এক্সপ্লোরেশনটা, কিন্তু শেষের দিকে যেটা হয়েছে সবার চাপে, এবং যখন একটা খুবই একটা কঠিন সময় ব্যয় করছিলাম আমরা সবাই মিলে, তখন কিন্তু তারা উপলব্ধি করেছে তারা একটা ভুল করেছে, তারা কিন্তু স্বীকার করেছে। আমাদের চাপে, আপনাদের চাপে, সবার চাপে তারা কিন্তু, আপনি যেটা বললেন, এক্সপ্লোরেশনে হাত দিল। তারা বলল দুই রকম এক্সপ্লোরেশন, একটা বলল 50টা ওয়েল, আর বলল এটা শেষ হলেই ইমিডিয়েটলি 100টা ওয়েল, তাহলে 150টা ওয়েল করার একটা। আপনি যদি এখন খোঁজ নেন যে এই 50টা ওয়েলের প্রোগ্রাম যেটা ছিল, এটা তো এই সরকারই তো 1.5 বছর হয়ে গেছে, তার আগের 1.5 বছর 3 বছর হয়ে গেছে, শেষ হওয়ার পথে আছে, অল্প কিছু বাকি আছে। তাহলে 50টা ওয়েল যদি খনন করা থাকে, তাহলে এর রেজাল্ট কি? আসলে কি 50টা ওয়েল হয়েছে? এইখানে একটা শুভঙ্করের ফাঁক আছে, সেটা হচ্ছে ওনার যেটাকে ওয়েল বলছে, আমরা সেটাকে ওয়েল বলি না। হ্যাঁ, কারণ হচ্ছে একটা হচ্ছে যে মেইনটেনেন্স, যেটা, হ্যাঁ, মেইনটেনেন্স, ওয়ার্ক ওভার, যেটা ওয়ার্ক ওভার ওয়েল কোনো ওয়েল না, এটা হচ্ছে মেইনটেনেন্স। তাহলে এই যে কিছুদিন আগে আমরা এটা পেলাম যে কোন একটা ইয়েতে 5 MMCD বেশি আমরা গ্যাস পাবো, হ্যাঁ, তার মানে আগে যা ছিল তার থেকে 5 MMCD বেশি পাবো। কি করেছে তারা ওখানে এই ওয়ার্ক ওভার করে ওইটার যে ওই যেগুলো ঝাঁঝি টাঝি থাকে সেগুলো ক্লিন করে যা করার করে ওখান থেকে আরেকটু বেশি গ্যাস আমরা পাবো। এটাকে তো আমরা অনুসন্ধান বলতে পারি না, ঠিক না? কিন্তু তাদের কিন্তু এই 50টা ওয়েলের মধ্যে আছে। বেশিরভাগই হলো ওয়ার্ক ওভার, আরেকটা হচ্ছে অ্যাপ্রেজাল। অ্যাপ্রেজাল ওয়েল হলে মানে হচ্ছে আমি যেটা জানি একটা জায়গায়, সেখানে আরেকটা স্টেপ আউট ওয়েল করে কিংবা ওই জায়গায় করে আমরা আরও কিছু জানার চেষ্টা করব। আসলে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো এক্সপ্লোরেটরি ওয়েল, অনুসন্ধান, একদম নতুন জায়গায় গিয়ে নতুনভাবে আমাদের অনুসন্ধান করে আমাদের মজুদ বাড়ানোর যে আসল চেষ্টা, এখানে অল্প অল্প বাড়ে, কিন্তু আসল চেষ্টা সেটাতে আপনি লক্ষ্য করবেন এই 50-এর মধ্যে হয়তো 5-10টার বেশি নাই, এবং হয়েছে মাত্র 5টা। এইটা খুবই দুঃখজনক যে এই 5টা যেটা আমাদের খনন হয়েছে, এখানে আমরা তেমন কিছু পাই নাই। কারণ তেমন কিছু পেলে আপনারাই জানতেন, আমরা সবাই জানতাম, সরকারি বলতো, কিংবা এমন অল্প পেয়েছি যেটা অ্যাকচুয়ালি বলার মতো না, যেটা এটা একটা এক্সপ্লোরেটরি সাকসেস, ঠিক না? তাহলে 50টার মধ্যে আমি ধরলাম 5টার মধ্যে আমরা ধরলাম পাইনি। এখন তাহলে আমরা করব কি? আমাদের অবস্থা কি আসলে খুব করুণ? আমি এখনও হাল ছাড়তে রাজি না। এখনই অলরেডি কিন্তু 100টা ওয়েলের প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, আশা করছি এই 100টার মধ্যে আরেকটু বেশি থাকবে
ওখানে আমি শুনেছি 17, 18টা 20টার মতো নাকি এক্সপ্লোরেটরি ওয়েল আছে। এই 20টা এক্সপ্লোরেটরি ওয়েলের পরে আমরা কিন্তু ক্লিয়ার পিকচার পাবো যে আপনি যেটা কিছুক্ষণ আগে যেটা বললেন মজুদ ফুরিয়ে আসছে, ইয়েস, সেটা হচ্ছে যেটা আমরা জানি কমপ্লিট নোন রিজার্ভ P1 যেটা বলি, হ্যাঁ, P1 আর P2 একটু। তো এগুলা দিয়ে আমাদের যে রিসোর্স বলি, হ্যাঁ, সেই সম্ভাবনাকে আমরা আসল রিজার্ভসে পরিণত করব, সেই কাজটা চলমান আছে। কিন্তু আপনি যে কথাটা একটু আগে বলেছেন যে মানে যতখানি সিরিয়াসনেস আমরা এক্সপেক্ট করেছিলাম, যতখানি এখানে রিসোর্স এখানে দেওয়ার কথা ততখানি দিচ্ছে না সরকার। এটা কিন্তু আমি বলবো একটা দেশের জন্য একটা সাংঘাতিক একটা ভুল জিনিস হচ্ছে, কারণ এটার উপরেই আমাদের অনেক কিছু নির্ভর করে। কারণ এইটা যদি আমি না সাকসেস করতে পারি তাহলে কিন্তু আমদানিতেই রয়ে গেলাম আমরা। নিঃসন্দেহে। তো এই পরিকল্পনার সাথে সাথে তো বিকল্প জ্বালানি নিয়েও কথা হয়েছে। আবার আমরা একই সাথে দেখেছি যে এলএনজি আমদানি করার উপরে এখানে একটা নির্ভরতা সরকার বাড়িয়েছে বা নতুন করে জ্বালানি রোডম্যাপের কথা বললে এই জায়গাগুলো মনোযোগ ঠিক মতো আমরা রাখতে পেরেছি কিনা বা সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে রাখতে পেরেছে কিনা। একই সাথে রিনিউয়েবল এনার্জি নিয়েও তো কথা হয়েছে, সেই জায়গায় সার্বিকভাবে আপনার পর্যবেক্ষণটা কি? দেখেন, আমি মনে করি বাংলাদেশ ইজ এ গ্যাস প্রোন কান্ট্রি। হ্যাঁ, আমরা যদি ঠিকমতো এই গত 15 বছর এক্সপ্লোরেশন করতাম তাহলে কিন্তু আমরা আরও গ্যাস পেতাম। এটা কিন্তু তা আপনি বলতে পারেন তাহলে পাচ্ছি না কেন? হ্যাঁ, রাইট, পাচ্ছি না তার কারণ হচ্ছে অনেকগুলো আছে। কিন্তু দেখেন আমরা কিন্তু ডিপ অফশোরে এখনো যেতে পারিনি। আপনি জানেন যে এটার বিডিংটা হয়েছিল, ইট ওয়াজ নট সাকসেসফুল ইন দ্য সেন্স দ্যাট বিড কি পড়েনি। হ্যাঁ, কেউ এখানে কাজ করার জন্য আগ্রহ দেখায়নি। তারা আরেকবার করার চিন্তা করেছিল, তারপরে দেখলো যে ওনারা অনুসন্ধান করে যে এইটার কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্ট এখন যে অবস্থায় আছে এই অবস্থায় ওরা রিস্ক নিয়ে ইনভেস্ট করবে না। সো ওরা থেমে গেছে পেট্রোবাংলা। সো ইমিডিয়েটলি নেক্সট গভর্নমেন্টের পরে একটা হবে এবং আমি আশা করছি ডিপ অফশোরে এক্সপ্লোরেশন হবে। আচ্ছা, ডিপ অফশোরে এক্সপ্লোরেশনের দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে এটা ব্যয়বহুল, এবং ব্যয়বহুল মানেই হচ্ছে যে ওখান থেকে যে গ্যাস আসবে ইট উইল নট বি চিপ, কিন্তু আমাদের নিজস্ব গ্যাস আমরা পাবো। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কতখানি অ্যাক্টিভিটি এইসব কোম্পানিগুলো এসে করবে, সেটা উইল ডিপেন্ড অন মেবি ইনিশিয়াল সাকসেস অর অন্যান্য আরও কতখানি সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। তা আমাদের ওইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে 100টা ওয়েল হচ্ছে প্লাস যদি অফশোর ওয়েল হয়, এখানে যদি আমরা কিছু নাও পাই, এই যে নলেজটা যে আমাদের দেশে আর গ্যাস নাই, আমাদেরকে অন্যভাবে চলতে হবে, এটাও ইম্পর্টেন্ট, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর পেলে তো পেলাম, বিকল্প হিসেবে কোন জ্বালানির দিকে মনোযোগ বাড়ানো, কারণ আমাদেরকে তো বাঁচতে হবে। আর আমরা যদি ইম্পোর্ট করে আনি তখন আমাকে বুঝতে হবে যে ইট ইজ ইম্পোর্টেড, আমি এটা হেলাফেলা করতে পারবো না, এখানে আমি যাকে তাকে দিতে পারবো না। এই চিন্তাই কিন্তু আপনি এখন যদি ফিরে আসি প্রথম প্রশ্ন যেটা করেছিলেন, এরকম চিন্তাই কিন্তু তারা এই ফার্টিলাইজারে দামটা বাড়িয়ে দিয়েছে। সরকারের কিছু লক্ষ্য নির্ধারণ ছিল আগে, সৌর বিদ্যুৎ ব্যবহারের উপরে গুরুত্ব বাড়ানোর জন্য বরাবরই বলে আসছে। এছাড়া 2030 সালের মধ্যে 20% হারে নবায়নযোগ্য শক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আপনি কি মনে করেন যে এই পদক্ষেপগুলো যথেষ্ট? না, এগুলো যথেষ্ট না, আমি মনে করি আরও বেশি করা উচিত ছিল। কিন্তু আপনি যদি দেখেন যে এখন আমরা 1-2% পড়ে আছি, হ্যাঁ, সেখান থেকে এইটা একটা হিউজ একটা টার্গেট সরকার দিয়েছে। হ্যাঁ, তা আমরা আরও কত বলবো? তখন সবাই বলবে যে আরে আপনি তো কিছুই পারছেন না। হ্যাঁ, আপনার 5%ও নাই, 10%ও যেতে পারবেন নাকি জানেন না। আপনি সরকার বলেছে 20% আর 30%, ওটাকেই আপনি বলছেন যথেষ্ট না। এখন কথা হচ্ছে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডে এখন অনেক দেশ, আমাদের মধ্যে ডেভেলপিং কান্ট্রি এবং অন্যান্য দেশ, তারা কিন্তু প্রবলেমে পড়ে, হ্যাঁ, কিংবা রাইট মেকানিজম ক্রিয়েট করে অত্যন্ত সাকসেসফুল হয়ে যাচ্ছে এই রিনিউয়েবল এনার্জিতে। আমাদের কিন্তু ওরকম একটা সুযোগ থাকতে পারে, তবে আমাদের একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের দেশটা ছোট, হ্যাঁ, জনগণ বহুল দেশ। এখানে ওই অ্যামাউন্ট অফ ল্যান্ড, জমি পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যেই কারণে আমরা যেটা ইন্ডিয়া যে সাকসেস দেখাতে পারছে, পাকিস্তান তো রুফটপে করেই তারা একটা বিরাট সাকসেস করে ফেলেছে। হ্যাঁ, আমরা একটু ব্রডার চিন্তা করে আমাদেরকে সেই চিন্তাটা আমি একটু বলি কি আমার চিন্তাটা, সেটা হচ্ছে আমরা ফুড সিকিউরিটি আর এনার্জি সিকিউরিটি দুইটাকেই
একই চোখে একই গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমি মনে করি এনার্জি সিকিউরিটি ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ফুড সিকিউরিটি। আমি কেন এটা বলছি, আমরা কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ডকে ধরতে দিচ্ছি না এই এনার্জি এই রিনিউয়েবলের জন্য। 1%, জাস্ট 1% অফ এগ্রিকালচারাল ল্যান্ড, উইচ ইজ নাথিং অ্যাকচুয়ালি, ওর থেকে অনেক বেশি অন্যখানে ক্ষয় হচ্ছে। আমাদের 50,000 মেগাওয়াট অ্যালাউ করবে, জাস্ট 1% অফ এগ্রিকালচার, কৃষি জমি ছেড়ে দিয়ে যদি আমরা সরকার অ্যালাউ করে। আচ্ছা, বাট এখন যেটা অবস্থায় আছে, এই অবস্থায় বিদেশি ইনভেস্টাররা এসে ল্যান্ড পাচ্ছে না। হ্যাঁ, আরেকটা ল্যান্ডের প্রবলেম হচ্ছে, ধরেন একটা পেলো খণ্ড একটা, এখানে 50 মেগাওয়াট করতে পারবে, তার পাশে দূরে একটা, এখানে 50, এখানে 50, মাঝখানে একটা জমি পড়ে গেছে, খুব বেশি বড় না, যেটা তারা নিতে পারছে না বিকজ এগ্রিকালচারাল ল্যান্ড, এবং এই পুরো প্রজেক্টে 200-300 মেগাওয়াটের প্রজেক্ট হতে পারছে না, কারণ অল্প একটু জায়গা কিন্তু এই অল্প জায়গায় তো ছাড় দিতে পারে সরকার। আমি যেটা বললাম যে হিসাব দিলাম, হ্যাঁ, অতটুক জায়গায় আমি যদি বেগুন না চাষ করতে পারি, এই দেশের জন্য অত খারাপ হবে না আমি যদি 300 মেগাওয়াটের বিদ্যুৎ পেতে পারি। কারণ বিদ্যুতের যেটা ফরেন এক্সচেঞ্জ যদি হিসাব করি, আর আমার ওখানে যে কৃষি করব, তার থেকে 5 টাইমস ডিফারেন্স ইন ডলার টার্মস, 5 to 10 টাইমসও বলা চলে ডিফারেন্স। কারণ আমি তো সব কিছু ইম্পোর্ট, আমার তো এনার্জি তো ইম্পোর্ট করতে হচ্ছে, ঠিক না? আমি ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করছি, তেল ইম্পোর্ট করছি, আর আমি যদি এগ্রিকালচারের ল্যান্ড ইউজ করে আমরা এটা কমাই, তাহলে আমরা এগ্রিকালচার ইম্পোর্ট করবো। এগ্রিকালচার তো ইম্পোর্ট করতে হবে। আমরা তো মনে করি আমরা যে সেলফ সাফিসিয়েন্ট, আমরা কিসে সেলফ সাফিসিয়েন্ট? অনলি রাইস। আপনি চিন্তা করেন সব কিছু, দুধ, গম, আমাদের অন্য কিছু, অনেক কিছু ইম্পোর্ট করতে হয়। তো আমাদেরকে এত ভয় পেলে চলবে না ফুড সিকিউরিটির ব্যাপারে। এনার্জি সিকিউরিটি অ্যান্ড ফুড সিকিউরিটি করে একসাথে দেখতে হবে, এবং ইউকেও কিন্তু ওইটা রিয়েলাইজ করেছে। চ্যান্সেলর কিছুদিন আগে বলেছে, এবং তারা এমন কি যেটা পরিত্যক্ত ছিল যে নিউক্লিয়ারে যাবে না ওরা, তারা কিন্তু এখন যে SMR যেটা বলা হয়, হ্যাঁ, স্মল মডিউলার রিঅ্যাক্টর, ওইটার কনসিডারেশন করছে। সো আমাদেরকে ওইভাবে আমাদেরও হয়তো আরও বেশি নিউক্লিয়ার এনার্জিতে যেতে হবে। জি, ডক্টর ইজাজ হোসেন, অনেক ধন্যবাদ আজকের আয়োজনের সময় দেওয়ার জন্য। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন আমাদের সাথে আলোচনায় ছিলেন। আপনারা দেখছিলেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন ইনসাইড। আজকের মতো এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।